গ্রামটি আমাদের ডক্টর এফ দীপঙ্কর মহস্তবীর তার জন্ম ঠিকানাটা তিনি এখানে লিখেছিলেন। কিন্তু একটি সময় গিয়ে ডক্টর এফ দীপঙ্কর ভান্তের জন্ম কোথায়? বজে ফারাঙ্গারকিল। এটা কোথায় ভান্তে? ও, এটা তো ফটিকছড়ির ওখানে। ও আচ্ছা, এটা অমুক জায়গায়। তাহলে ভান্তের জন্মস্থান ওখানে। তাহলে এই গ্রামটা পরিচিত হলো যে ডক্টর এফ দীপঙ্কর মহস্তবীরের মাধ্যমে। অর্থাৎ একটি গ্রাম থেকেও একজন মানুষ অনেক বড় বিখ্যাত হতে পারে তার কিসের মাধ্যমে? কর্মের মাধ্যমে। তাই আজকের উপস্থাপক মহোদয় তার উপস্থাপনায় ডক্টর এফ দীপঙ্কর ভান্তের প্রশংসা করতে গিয়ে তিনি সত্যি কথাটাই বলেছেন। এই গ্রামকে পরিচিত করার ক্ষেত্রেই ডক্টর এফ দীপঙ্কর মহস্তবীর মহোদয়ের একটি অনন্য ভূমিকা, তার জীবন আদর্শ আমরা দেখতে পাই। পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর ভান্তে সম্পর্কে এই গ্রামবাসী আমার চেয়ে অনেক বেশি জানেন, যেহেতু তার জন্ম জনপদ এটি। তবু আমি যেহেতু জন্মদিন উৎসব, তাই একটু আলোচনা করতেই হয়। এবং আজকে যে আপনারা এখানে আমাকে আহ্বান করেছেন, তার জন্য আমি কৃতজ্ঞতা জানাই। আপনারা আমাকে এখানে সম্মাননা প্রদান করেছেন। বিশেষ করে আমার আসলে অদেখাই সোশ্যাল মিডিয়ায় যার সাথে পরিচয়, আমার অত্যন্ত প্রিয় ভাজন রনি বড়ুয়া, তার পোস্টগুলো দেখলে মনটা খুব গুমড়ে ওঠে। প্রায় সময় সে শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তেকে নিয়ে পোস্ট করে, সব সময় স্মৃতিচারণ করে এবং তার আত্মনাদ ভান্তের প্রয়াণের পর আমাকে খুব বেশি ব্যথিত করে। একজন জ্ঞাতি হিসাবে, একজন ধর্মগুরু হিসাবে সে অনেক প্রতিবাদ, অনেক কিছু করেছে। আসলে প্রতিবাদ আর কি, এদেশে কেমন আমরা আছি আমি তুমি সেই সবাই আমরা জানি। আমাদের দুর্ভাগ্য, শ্রদ্ধেয় ভান্তের প্রয়াণটা এমন সময় ঘটেছিল যখন আমাদের দেশের পরিস্থিতিটা ছিল অনেকটা বলা যায় অস্থিতিশীল, যার কারণে আমরা নিজেদেরও যে দায়িত্ব কর্তব্য সেগুলো আমরা আমাদের মতো করে পালন করার সুযোগ আমাদের হয় নাই। আমরা যারা সমাজ জাতির কল্যাণে কাজ করার জন্য চেষ্টা করি, আমাদের পক্ষে সে সময় পেরে ওঠাটা অনেক কঠিন ভাবাপন্ন ছিল। তবে যাই হোক, আমার অত্যন্ত প্রিয় ভাজন উপাসক, যার সম্পর্কে আপনারা হয়তো বেশি কিছু জানেন কি না আমি জানি না, আমাদের বান্দরবানে একজন লব্ধ প্রতিষ্ঠিত একজন ব্যবসায়ী, যার নামের সাথে কাজেরও সম্পর্ক আছে, সে শ্রদ্ধান উপাসক বেশান্তর বাবু। তিনি শুধু এই আর্যগুহা বিহার নয়, তিনি আমার গুরু ভান্তের প্রতিষ্ঠিত সে অষ্টবিংশতি বৌদ্ধ বিহার এবং রত্নপেয় বিদর্শন ভাবনা কেন্দ্র প্রতিষ্ঠা রত্ন থেকে সম্পৃক্ত থেকে তিনি কাজ করেছেন। বান্দরবানের সার্বজনীন কেন্দ্রীয় বৌদ্ধ বিহার, এটাও সাথেও তিনি সম্পৃক্ত কাজ করেছেন। একজন নীরব সরব দানশীল ব্যক্তিত্ব, ওনার নামের সাথে কাজেরও জীবনের অনেক মিল রয়েছে। তো তিনি কিছু কথা বলেছেন, তার সংক্ষিপ্ত কথায় তিনি আবেগ তাড়িত হচ্ছিলেনও যে কর্মের ফল এটি ভোগ করতে হবে। যার যে কর্ম সেটা সৃষ্টি করবে, কর্মের ফল ভোগ করতে হবে। আপনি কর্ম করেছেন, আপনি যদি দূরেও চলে যান, সেই কর্ম কেউ নাও জানে, কিন্তু
তার চিত্ত জানে, তার ফল সেটা তাকে ভোগ করতে হবে। কিশোরীদের উদ্দেশ্য করে একটু করে বলি, একটা খুব সুন্দর গল্প আছে। সেটি হচ্ছে যে একটি বিদ্যালয়ে তখনকার সময়ের মানে গৃহশিক্ষক দ্বারাই অনেকটা গৃহ সিস্টেমে অনেকটা পাঠদান করা হতো। তখন এরকম স্কুল ছিল না, আমরা যেটাকে বলে আবাসিক শিক্ষা পদ্ধতি ছিল। তো গুরুর কাছে গিয়ে শিক্ষা দীক্ষা করতো, সেখানেই থাকতো। তো এক সেরকম গুরুর কাছে 11 জন তারা শিক্ষার্থী সেখানে শিক্ষা করতে গিয়েছেন। তো বছর 5 তাদেরকে শিক্ষা দেওয়া হলো। শিক্ষা কার্যক্রম যখন শেষ হয় তখন একজন বিদায় দেওয়ার জন্য তাদেরকে আহ্বান করলো যে তোমাদের বিদ্যা শিক্ষা শেষ হয়েছে, তোমরা এখন চলে যেতে পারো। তো প্রথম একজন এসে গুরুকে বন্দনাদি অথবা নমস্কার আদি কর্ম করলো। করার পরে বলছে, গুরু আমি তো চলে যাচ্ছি, তো আমাকে আপনার মুখভার দেখে খুব খারাপ লাগছে। আমি চলে যাচ্ছি বলে কি আপনি খুব বেশি চিন্তিত? বলে যে না, আমি তোমাকে নিয়ে এত বেশি চিন্তিত নয়, তবে আমার একটা মেয়ে আছে, মেয়েটাকে এখনো পাত্রস্থ করতে পারি নাই, তাই আমি মেয়েটাকে নিয়ে খুব বেশি চিন্তিত। তো বলে যে চিন্তা করার কি আছে? তো সে মনে মনে ভাবছে, মনে হয় গুরু আমাকে খুব পছন্দ করে, তার মেয়েটাই আমাকে দিতে যাচ্ছে। তো সে চিন্তা করল, গুরু কোনো চিন্তা নেই, আপনি যদি অনুমতি দেন তাহলে আপনার কন্যাকে আমি বিবাহ বন্ধনে আবদ্ধ করব। ওদের ঠিক আছে। এরপরে দ্বিতীয়জন আসলো, তার সাথে ঠিক একই আলাপ হলো, সেও বিয়ে করতে রাজি হয়ে গেল। এইভাবে 11 জনের সবাই বিয়ে করতে রাজি হলো, পাত্রী হলো একজন। এখন গুরু বলছে, ঠিক আছে, তোমাদের 7 দিনের একটা পরীক্ষা নেব। এই পরীক্ষায় যিনি পাশ করবে তাকে আমি আমার মেয়ে পাত্রস্থ করব। রাজি হলো। পরীক্ষা কি? পরীক্ষা হচ্ছে ধরেন ফারাঙ্গিলকিরে গ্রাম, এরকম একটা গ্রাম্য সীমানা দিল। বলছে এই গ্রাম থেকে তোমরা 7 দিন পর্যন্ত চুরি করবে। তো চুরি করে তোমরা জিনিসপত্র নিয়ে আসবে, তবে সত্য হচ্ছে একটা, সেই সত্য হচ্ছে যেন কেউ না দেখে, কেউ কিন্তু দেখতে পারবে না। তখন একজন ভান্ডারি নিয়োগ করলো, মানে কোষাধ্যক্ষ করে, যিনি জিনিসপত্র আনলে এন্ট্রি করে। তো তারা রাত্রে হলে নিস্তব্ধ হয়ে গেলে চুরি করতে যেত। যে যেরকম কৌশলে পারে, কেউ না দেখে মতন করে একেবারে বিভিন্ন জিনিস ঘর থেকে চুরি করে করে নিয়ে আসতো। এদিকে ভান্ডারে সেগুলো লিখে রাখতো যে কে কোন জিনিস এনেছে। তো 7 দিন যখন শেষ হলো তখন 11 জন সবাই বসেছে। তো এখন গুরু বলছে, দেখি তোমরা কে কীরকম করেছো। তখন লিস্ট পড়ে শোনানো হচ্ছে, এক একজন এক এক রকম জিনিস নিয়ে এসেছে। তো একজন সর্বশেষ তার খাতা দেখলো খালি, সে কিছুই নিয়ে আসা নেই। তো গুরু জিজ্ঞাসা করছে, কি ব্যাপার? সবাই তো কম বেশি জিনিস এনেছে, কিন্তু তুমি কিছুই আনলে না কেন, ঘটনা কি? বলছে, গুরু আপনি আমাদেরকে জিনিস আনার জন্য বলেছেন, কিন্তু আপনি একটি শর্ত দিয়েছেন যেন কেউ না দেখে। এখন আমি যখনই চুরি করতে গিয়েছি তখনই আমার মন দেখেছে। তখনই কে দেখেছে? আমার মন দেখেছে। আমার মন বলছে তুমি চুরি করছো। গুরু আমি 7 দিনেই গিয়েছি,
কিন্তু চুরি করতে পারি নাই, যেহেতু আমার মন দেখেছে তাই আমি ফিরে এসেছি, আপনার কথা আমি রক্ষা করেছি। তো গুরু বললেন, হে আমার শিষ্যগণ, আমার কথার মর্মত্ব এই একজনই মাত্র বুঝতে পেরেছে, তোমরা বুঝতে পারোনি। তা আমরা যে যা কর্ম করি আমাদের মন কিন্তু তা দেখে। সুতরাং শ্রদ্ধেয় দীপঙ্কর ভান্তে চলে গেলেও যারা যে কর্ম করেছে তাদের মন সেটা জানে। তা আমাদের বেশান্তর বাবুর কথাই যদি বলি তাহলে বলতে হবে যে তাদের কর্ম ফল তারাই ভোগ করবে। হয়তো আমরা কেউ দেখব, নয়তো দেখব না, কিন্তু তার কর্মের বাইরে কেউ যেতে পারবে না। তো পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর মহাতেরোর জন্ম এই জন্ম জনপদ। তার পিতা হচ্ছে নান্টু বড়ুয়া, মাতা হচ্ছে পুটিবালা বড়ুয়া। তিনি 1972 সালের আজকের দিনে 20শে মার্চ তিনি জন্মগ্রহণ করেন। তারা 6 ভাই 1 বোন, তিনি হচ্ছেন তৃতীয় জন। তার গৃহী নামে মনে হয় দীপঙ্কর বড়ুয়া ছিল। তিনি অত্যন্ত মেধাবী ছিলেন এবং তিনি একটু ভিন্ন চিন্তা করতেন সব কিছুতে। এটা কিন্তু মেধাবীদের একটা বিশেষ গুণ। যারা খুব মেধাবী মানুষ, পৃথিবীতে পণ্ডিত মানুষ, জ্ঞানী মানুষ, তারা সবসময় তাদের ভাবনাগুলো একটু ভিন্নতর হয়, সবার সাথে মিলে না, সহজে মিলিয়ে উঠতেও পারে না। যতক্ষণ পর্যন্ত তিনি তার লক্ষ্যবস্তুতে পৌঁছতে পারেনি ততক্ষণ পর্যন্ত তার সাথে কারো মিলবে না। কিন্তু ওই জায়গায় পৌঁছলে তখন কিন্তু সবার সাথে মিলতে শুরু করবে। এটা কেন আমার ভাবনা। এই পৃথিবীর যে আজকের যে এত বিশাল আবিষ্কার, এটা হচ্ছে একজন বিখ্যাত বিজ্ঞানীর একটি ফর্মুলার অনন্য ফল। কোন বিজ্ঞানী বলতে পারবে? সেটা হচ্ছে নিউটন। তার মাধ্যাকর্ষণ সূত্র যেটা আবিষ্কার করেছেন, এটাই এই পৃথিবীটাকে একেবারে একটা মহা পরিবর্তন সাধন করেছে। এটা যদি আবিষ্কার তিনি না করতেন তাহলে কিন্তু এই পৃথিবীটা আজকে এত পরিবর্তন হতো না। কেন? এটার উপর ভিত্তি করে আজকের এত কিছু আবিষ্কার। আমি ব্যাখ্যায় সেদিকে যাব না। তবে তার এই মাধ্যাকর্ষণ যে সূত্র, এটা কিভাবে আবিষ্কার করেছে? এটা হচ্ছে অনেকে জানে, এখানে যারা স্টুডেন্ট জানার কথা, সেটা হচ্ছে সে গাছতলে বসে আছে, একটা আপেল গাছ থেকে ছিঁড়ে নিচের দিকে পড়ল। তো সে ভাবতেছে উপরের দিকে তো শূন্য, আপেলটা উপরের দিকে না গিয়ে এটা নিচের দিকে কেন পড়ল? আচ্ছা, আমরাও তো ছোটোবেলা থেকে এতটুকু পর্যন্ত বয়সে বড় হয়েছি না? কোনো দিন কি আমরা কেউ ভেবেছি জিনিসটা উপরে তো খোলা আকাশ, উপর দিকে না গিয়ে নিচে কেন পড়ে? আমার ভাবনায় কিন্তু আসে নাই। আমি নিউটনের কথাটা পড়তে গিয়ে আমার ভাবনা এসেছে, ওইটা তো একটা অন্যরকম চিন্তার কথা, ঠিক না? আপনারা এখানে কেউ ভেবেছেন কিনা আমি জানি না, একটা আম এটা নিচে কেন পড়বে? উপরেও তো চলে যেতে পারে, উপরে কেন যায় না? নিউটন চিন্তা করেছেন এটা কেন উপরে গেল না, নিচে কেন পড়েছে? এই ভাবনাটাই আজকের এই পৃথিবীতে এত পরিবর্তন এনে দিয়েছে আমাদেরকে। তাহলে তার ভাবনাটা অদ্ভুত না? আমরা কিছু ভাবি নেই। তা আমাদের শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর ভান্তেও ছিলেন সেরকম। তিনি একটু আলাদা কিছু চিন্তা করতেন, আলাদাভাবে তিনি কিছু ভাবতেন। এই ভাবনাটাই তার জীবন কি করেছে সত্য সন্ধানের প্রতি বেগবান।
যার কারণে তিনি 1991 সালে এই গ্রামে তার পাঠ চুকিয়ে 8ম শ্রেণী পর্যন্ত তিনি অধ্যয়ন করে, বিশেষ করে এখান থেকে তিনি তার ভ্রাতাবিন্দুরা যেখানে থাকতো রাঙামাটি সম্ভবত, সেখানেও তিনি অবস্থান করেছেন। তারপর পাঠ চুকিয়ে সেই থেরবাদ আদর্শের সূতিকাগার মহামণি গ্রাম, যেখানে 1864 সালে 7 জন তান্ত্রিক রাউলি পুরোহিত নবভাবে দীক্ষা লাভ করে এদেশে থেরবাদের পুনঃজাগরণ ঘটিয়েছেন। আমাদের মাস্টার বাবু কেন আজকে হরিমাতের নাম স্মরণ নিল আমি জানি না। ও 7 জন রাউলিদের মধ্যে ফরঙ্গে কেলির একজন, ঠিক আছে। হরিমাতের 2টাই নাম হয়েছে, আরেকটা হচ্ছে ধর্মপুরের, এটা ধর্মপুর না? ও আচ্ছা আচ্ছা, তো ধর্মপুর, তাহলে এই ধর্মপুর না? আচ্ছা, আমি তো মনে করতাম ধর্মপুর যখন বলতো এটা সদ্য পণ্ডিত ধর্মাদার ভান্তের শিয়াস্তা মনে করতাম, যেহেতু 7 জন রালি তান্ত্রিক, তাদের মধ্যে যে হরিমাতে, তাহলে ও আচ্ছা, তাহলে এই ধর্মপুর হবে। আচ্ছা, যাই হোক, তাহলে তো এটা তো আরও একটি সৌভাগ্যবান কথা। তো এই পুণ্যপুরুষরাই এখানে কিন্তু সেখানে প্রব্রজ্য গ্রহণ করেছিল, নবভাবে দীক্ষা লাভ করেছিল। সেই পুণ্যস্থানেই পরম শ্রদ্ধেয় ডক্টর এফ দীপঙ্কর ভান্তে তিনি সেখানে গিয়েছিলেন। সেখানে যাওয়ার পর তিনি 92 সালে গিয়ে তিনি কিন্তু প্রব্রজ্য গ্রহণ করে, এবং অ্যাংলো-পালি উচ্চ বিদ্যালয়, এটি কিন্তু প্রাচীন একটি বিদ্যাপীঠ, এখানে তিনি ভর্তি হন। এখানে 9ম শ্রেণী থেকে যখন তিনি 10ম শ্রেণীতে, তখন তিনি প্রথম স্থান লাভ করে, তার মেধার বিকাশ ঘটে। এবং তৎকালীন সময়ে তখন কিন্তু এখন যেভাবে প্লাস অমুক এত সহজ ছিল না। এখন তো ছেলেদের নাম্বারগুলো 91 92 পায়, হ্যাঁ, তখন আপনার মানে 40-50-এর উপরে তুলতে অনেক খবর ছিল, অনেকে 33-এ পাশ করতো, হ্যাঁ, এটাও অনেক কিছু ছিল। এবং 60 পেলেই ফার্স্ট ডিভিশন ধরা হতো, সেটা কিন্তু লাভ করা অনেক কঠিন ছিল, অনেক ট্যালেন্টরা পাশ পেত বলা যায়। তো এই সদ্যবান্তের সেই সময় 1994 সালে তিনি যখন এসএসসি পাশ করে, প্রথম বিভাগে তিনি কিন্তু এসএসসি পাশ করেন, এবং ইমাম গাজ্জালি ডিগ্রি কলেজে থেকে তিনি এসএসসি পাশ করেন, 2nd ডিভিশনে পেয়েছেন। এরপরে সদ্যভান্তে কলকাতা যান, বিখ্যাত সেই কলকাতা বিশ্ববিদ্যালয়ের অধীনে সংস্কৃতি কলেজে তিনি অনার্সে ভর্তি হন। সে অনার্সে তিনি 2000 সালে সে অনার্স পাশ করে 2002 সালে তিনি মাস্টার্স কমপ্লিট করে MA অর্থাৎ সম্পূর্ণ করে, এরপরে তিনি পিএইচডি অধ্যয়ন করেন এবং সরকারি স্কলারশিপ নিয়ে তিনি গিয়েছিলেন। সেই সময়কালে ভান্তের সাথে আসলে আমার পরিচয় ঘটে, সম্ভবত 2004 কি 5 সালের দিকে হবে। তো সদ্যীয় ভান্তে সেখানে শিক্ষা দীক্ষা অর্জন করেছেন। তবে আমি যেটা মনে করি, ভান্তের সামান্য জীবন সম্পর্কে আমার কিছু জানার সৌভাগ্য হয়েছিল। সেই সৌভাগ্যটা হচ্ছে মহানন্দ সংঘরাজ বিহারের অধ্যক্ষ পরম শ্রদ্ধেয় মহামান্য উপসংঘরাজ ধর্মপ্রিয় মস্তবীর কাছে তিনি শ্রমণ হন। শ্রমণ এই মহা একটি জীবনের সাথে ভান্তের সংযোগ ঘটে। এই জন্য একটি কথা আছে, আপনি যখন ভালো মানুষের সাথে চলবেন আপনি ভালো মানুষ হবেন, আপনি যদি খারাপ মানুষের সাথে চলেন তাহলে আপনি খারাপ হবেন, এটা বাস্তব। গুণীর সাথে থাকলে মানুষ গুণী হয়, জ্ঞানীর সাথে মানুষ থাকলে জ্ঞানী হয়, মুরুক্কের সাথে মানুষ থাকলে মুরুক্ক হয়, এটা একেবারেই স্বাভাবিক।